ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 11 পদার্থবিদ্যার ঘর্ষণ চ্যাপ্টারের এমসিকিউ অঙ্কগুলো। এমসিকিউ অঙ্কের কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করে দিয়েছি। আজকে করব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী আছে দেখো। এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে। এল দৈর্ঘ্যের শিকলটি অমসৃণ টেবিলের উপরে আছে এবং তার 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে তবে শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হবে। আমি এটা লিখেই করছি, যদিও তোমাদের এমসিকিউ অঙ্ক, কিন্তু হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে সেই জন্য। তাহলে পুরো শিকলটির দৈর্ঘ্য এল একক আর ঝুলছে 1/n অংশ। তাহলে যে অংশটুকু ঝুলছে তার দৈর্ঘ্য হবে L/n অংশ, তাই না? তাহলে টেবিলের উপরে আছে কত অংশ? টেবিলের উপরে আছে 1 - 1/n ইন্টু এল অংশ, এতটা টেবিলের উপরে আছে। তাহলে শিকলটি যখন পড়ে যাওয়ার উপক্রম হবে, লিখে নাও শিকলটি। কোশ্চেন নাম্বার 9 এটা। এই বইয়ে কোশ্চেন নাম্বার 9, তোমাদের যেটা নতুন বই এবার বার করেছে সেখানে কোশ্চেন নাম্বারগুলো একটু এদিক ওদিক হতে পারে, মিলিয়ে নিও। তাহলে হচ্ছে শিকলটি যখন পড়ে যাওয়ার উপক্রম হবে শিকলটি যখন পড়ে যাওয়ার উপক্রম হবে তখন টেবিলের উপরে যে অংশ আছে তার উপর প্রযুক্ত ঘর্ষণ বল, অর্থাৎ তার উপর যে ঘর্ষণ বল আর যে অংশটুকু ঝুলছে তার ওজন সমান হবে। তো যখন উপক্রম হবে তখন শিকলটির টেবিলের উপরের অংশের ঘর্ষণ বল টেবিলের ঝুলন্ত অংশে, মানে শিকলটির ঝুলন্ত অংশের ওজনের সঙ্গে সমান। শিকলটির ঝুলন্ত অংশের ওজনের সমান। তাহলে আমরা শিকলটির একক দৈর্ঘ্যের ভর ধরে নাও। ধরি শিকলটির একক দৈর্ঘ্যের ভর m। m একক। তাহলে যে অংশটুকু ঝুলছে তার ওজন কত হবে? এখানে L/n অংশ ঝুলছে, তাহলে এর ওজন হচ্ছে তোমার L/n ইন্টু m ইন্টু g, এটা হচ্ছে এর ওজন। আর এইখানে টেবিলের উপরে যে শিকলের যে অংশটুকু আছে তার উপরে ঘর্ষণ বল হবে μn। ঘর্ষণ বল F = μn। আমরা জানি ঘর্ষণ বল, এখানে লিখে রাখো, ঘর্ষণ বল F = μ ইন্টু n। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, n লম্ব প্রতিক্রিয়া। তাহলে n লক্ষে কত হবে? μ ইন্টু 1 - 1/n L ইন্টু m ইন্টু g, এটা হচ্ছে প্রযুক্ত ঘর্ষণ বল। শিকলটি যখন পড়ে যাওয়ার উপক্রম হবে তখন এই ঘর্ষণ বল এবং এই ওজন এই দুটো সমান হবে। অতএব μ ইন্টু 1 - 1/n LmG = L/n ইন্টু m ইন্টু g। তাহলে দেখো LmG ক্যান্সেল করে দাও। তাহলে এখানে হলো μ ইন্টু n - 1/n = 1/n। অতএব μ = 1/n ইন্টু n/n - 1, এটা ক্যান্সেল করে দাও, তাহলে হলো 1/n - 1।
1/n-1 হলো আমাদের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন নাম্বার বি, এটা হলো 9 নম্বরের অ্যান্সার। বুঝতে পেরেছ? করে নাও। এবারে কোশ্চেন নাম্বার 10 দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে 8 ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভেতর একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে। একটা গোলকের ভেতরে, একটা গোলকের ভেতরে যে উচ্চতায় বস্তুকণা উঠে, সর্বনিম্ন বিন্দু ধরো এখানে এ, সর্বনিম্ন বিন্দু এ থেকে ধরো এখানে বি বিন্দুতে বস্তুটি স্থির থাকতে পারে। কেন্দ্র হচ্ছে ও এবং ও বি ব্যাসার্ধ = r। এবার এখানে বস্তুর ওজন mg, একেবারে লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, এটা mg। তাহলে এই mg এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে mg cos থিটা এদিকে হচ্ছে তোমার লম্ব প্রতিক্রিয়া n, তাহলে n = হবে ব্যাসার্ধ বরাবর n = mg cos থিটা হবে। এবং এই mg sin থিটা উপাংশ, এটা mg sin থিটা, mg sin থিটা উপাংশ এদিকে ঘর্ষণ বল F এর সঙ্গে সমান হবে যদি এখানে বি বিন্দুতে বস্তুটি স্থির থাকে। তার লেখো ধরি সর্বনিম্ন বিন্দু এ থেকে বি বিন্দুতে এইচ উচ্চতায়, এখান থেকে এইটুকু ধরো এইচ, এইটুকুটা এইচ, এটা সি নাম দাও, তাহলে এসি = এইটুকুটা হলো এইচ। ঠিক আছে? তাহলে আমরা কি ধরলাম, 10 ধরি গোলকটির সর্বনিম্ন বিন্দু এ থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে বস্তুটি স্থির রয়েছে। এইচ উচ্চতায় বি বিন্দুতে বস্তুটি স্থির আছে। তাহলে এক্ষেত্রে mg cos থিটা উপাংশ হচ্ছে তোমার ওই লম্ব প্রতিক্রিয়া ব্যাসার্ধ বরাবর লম্ব প্রতিক্রিয়া n এর সঙ্গে সমান। অতএব ব্যাসার্ধ বরাবর n = mg cos থিটা। এবং ঘর্ষণ বল F = mg sin থিটা, যেহেতু স্থির আছে, যেহেতু বস্তুটি বি বিন্দুতে স্থির আছে, F = mg sin থিটা। আবার F = μn, অতএব μn = mg sin থিটা। n = mg cos থিটা। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, μmg cos থিটা = mg sin থিটা। দুই দিক থেকে mg ক্যান্সেল করে দাও, তাহলে tan থিটা = μ, অতএব tan থিটা = μ। তাহলে μ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 1/√3, ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে বলেছে, তাহলে μ = 1/√3,
অতএব tan থিটা ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু tan 30 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তো এইটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এটাও লম্বভাবে নিচের দিকে, আবার ওয়েও লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল আছে। সুতরাং এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা। বুঝতে পারছো? তাহলে লেখো ত্রিভুজ এবার OCB থেকে ত্রিভুজ OCB থেকে অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সি বিন্দু OC বাই OB ইকুয়াল টু cos 30 ডিগ্রি। তাহলে OC ইজ ইকুয়াল টু OB হচ্ছে R ইন্টু cos 30 ডিগ্রি √3/2। তাহলে OC ইজ ইকুয়াল টু R ইন্টু √3/2 সমান কত হবে? √3 মান হচ্ছে 1.732, এটাকে 2 দিয়ে ভাগ করি 0.866 R ইন্টু 0.866। তাহলে আমাদের উচ্চতা CA লাগবে, CAটা বার করতে হবে। অতএব H ইকুয়াল টু CA ইকুয়াল টু OA মাইনাস OC, তাই না? OA মাইনাস OC ইকুয়াল টু R কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস 0.866 ইকুয়াল টু 6 × 10 4 10 7 থেকে 1 7 × 10 3 10 7 থেকে 1 9 × 10 1 10.0 এত 0.134 আর কত নম্বর অপশন আছে দেখে নাও? 0.134 আর হচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে 10-এর অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছ? করে নাও। 11 নাম্বার অঙ্ক দেখো। 11 বলছে দুটি ব্লক যাদের ভর যথাক্রমে M1 ইকুয়াল টু 5 কেজি ও M2 ইকুয়াল টু 6 কেজি একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণবিহীন কবিকলের উপর দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। M1 ভর একটি নততলে স্থির অবস্থায় আছে, M2 ভর উলম্বভাবে ঝুলছে, নততলের নতিকোণ 30 ডিগ্রি। তাহলে 5 কেজি ভরের ব্লকের উপর ঘর্ষণ বলের মান ও দিক কত হবে? ঘর্ষণ বলের মান ও দিক কত হবে? দিক কোন দিক হবে সেটা তোমরা বুঝতেই পারছো। দেখো এইখানে M2 এবং M1 আছে, তাহলে M2 বলের জন্য M2 বস্তুর যে ওজন সেটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, সুতরাং সুতোর টান ওপর দিকে। এক্ষেত্রে টান টি যেহেতু স্থির আছে বস্তু, তাহলে সুতোর টান টি ইকুয়াল টু কত? এই বস্তুর যেটা ওজন M2 বস্তুর ওজন বলেছে 6 কেজি। তাহলে M2 বস্তুর ক্ষেত্রে 11 নাম্বার এটা, M2 বস্তুর ক্ষেত্রে M2 বস্তুর উপর দিয়ে দাও, M2 বস্তুর উপর সুতোর টান টি ইকুয়াল টু M2 ইন্টু জি, M2 ইকুয়াল টু 6, তাহলে 6 ইন্টু জি, জি এর মান যদি আমরা 10 ধরে নিই তাহলে 6 ইন্টু 10, 6 কী আছে? 6 কেজি। তাহলে এক্ষেত্রে সুতোর টান 6 ইন্টু 10 এত নিউটন, অর্থাৎ 60 নিউটন। ঠিক আছে, এবার এই সুতোর টানে এই বস্তুটার উপরে এই সুতোর টানই কাজ করছে, এটাও টি। তাহলে সুতোর টান উপর দিকে ক্রিয়া করছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে ক্রিয়া করছে। বুঝতে পারছো? নিচের দিকে ক্রিয়া করছে এফ, এবং এমজি লম্বভাবে অনুভূমিকের সঙ্গে লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে এই এমজি cos থিটা উপাংশ লম্ব প্রতিক্রিয়া এন এর সঙ্গে সমান। এমজি cos থিটা, এটা থিটা, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, থিটার মান দেওয়া আছে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এটা হলো এমজি cos থিটা
লম্ব প্রতিক্রিয়া n=mg cos থিটা হলো, এবং এর mg sin থিটা উপাংশ নিচের দিকে ক্রিয়াশীল, mg sin থিটা। তাহলে নিচের দিকে দুটো বল ক্রিয়াশীল হচ্ছে, একটা হলো mg sin থিটা এবং ঘর্ষণ বল। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটো বস্তু এই বস্তু দুটো বস্তু স্থির আছে, তাহলে এই ক্ষেত্রে সুতোর টান T = নিম্নমুখী। এবার m1 ভরের বস্তুর উপর সুতোর টান T এইখানে যে টানটা আছে এই সুতোতে সেই টানই আছে, তাহলে এখানে সুতোর টান উপর দিকে ক্রিয়াশীল, ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়াশীল। নিচের দিকে তাহলে দুটো বল ক্রিয়াশীল হচ্ছে, একটা হচ্ছে ঘর্ষণ বল, এবং এই যে ওজন mg নিচের দিকে লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, তার mg sin থিটা উপাংশ নিচের দিকে ক্রিয়াশীল। সুতরাং এই ক্ষেত্রে সুতোর টান যখন স্থির আছে দুটো বস্তুই, তাহলে এই সুতোর টান এই ক্ষেত্রে তোমার ঘর্ষণ বল এবং mg sin থিটা এই দুটোর সঙ্গে সমান হবে। নিম্নমুখী দুটো বল আছে, mg sin থিটা এবং F, যেহেতু সুতোর টানটা উপর দিকে আছে সুতরাং ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করছে। সুতরাং T = m1g sin থিটা প্লাস F। আমাদের ঘর্ষণ বলের মান এবং দিক নির্ণয় করতে বলেছে, তাহলে দিকটা তো হলো নিচের দিকে এবং মানটা আমরা এখান থেকে বার করছি। T এর মান বসে দাও 60, m1 হচ্ছে 5, g হচ্ছে 10, আর sin 30 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি প্লাস F। অতএব F = 60 মাইনাস 50 ইন্টু এটা 1/2, তাহলে হলো 25। অতএব F = 35 নিউটন। F = 35 নিউটন। কত নাম্বার আছে দেখে নাও? F = 35 নিউটন। 35 নিউটন আছে, কিন্তু দিকটাও খেয়াল করো, এ নাম্বার আছে 35 নিউটন নততলের উপর দিকে, কিন্তু F তো নিচের দিকে ক্রিয়াশীল, সুতরাং আমাদের অপশন হবে B, 35 নিউটন নিচের দিকে, 35 নিউটন এবং নিচের দিকে 11, তাহলে হলো অপশন নাম্বার B, তাই না? অপশন B করে নাও। 12 নাম্বার দেখো, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে, তাহলে এটা হলো থিটা এবং বস্তুটি নিচের দিকে নেমে আসে, বুঝতে পারছো? থিটা নতকোণী বিশিষ্ট একটা নিচের দিকে নেমে আসে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এটা দেওয়া আছে মিউ = kx, তাহলে কতগুলো অপশন আছে, কোনটা হবে? আচ্ছা, বস্তুটি যখন নিচের দিকে নেমে আসে তখন দেখো বস্তুর ওজন mg লম্বভাবে অনুভূমিকের সঙ্গে লম্বভাবে এইদিকে ক্রিয়াশীল, ঠিক আছে? তাহলে ওই একই কথা, এর mg cos থিটা, এটা যদি থিটা হয় তাহলে এখানে কোনটাও থিটা হবে, এই কোনটাও থিটা, এর mg cos থিটা উপাংশ mg cos থিটা, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n এর সঙ্গে সমান, এবং mg sin থিটা উপাংশের জন্য নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে যেহেতু mg sin থিটার জন্য বস্তুটি নিচের দিকে নেমে আসে, mg sin থিটা বস্তুর ওজনের এই mg sin থিটা উপাংশের জন্য বস্তুটি নিচের দিকে নেমে আসে, যেহেতু বস্তুটি নিচের দিকে নেমে আসে সুতরাং ঘর্ষণ বল এখন কোন দিকে ক্রিয়া করবে? উপর দিকে ক্রিয়া করবে, তাহলে উপর দিকে ক্রিয়াশীল ঘর্ষণ বল F। তাহলে লব্ধি বল কত হবে? অতএব নিম্নমুখী লব্ধি বল, এটা কোশ্চেন নাম্বার 12। অতএব নিম্নমুখী লব্ধি বল F = নিচের দিকে যেহেতু নেমে আসছে তার মানে mg sin থিটা অবভিয়াসলি বেশি, mg sin থিটা মাইনাস F, আবার F = মিউ ইন্টু n। F = যদি a ত্বরণে নেমে আসে, বস্তুর ভর m, আমরা এতক্ষণ mg বললাম কারণ বস্তুর ভর m ধরেই নিয়েছি, বুঝেছো?
বস্তুর ভর m এবং নিম্নমুখী ত্বরণ a হলে তাহলে f ইকুয়াল টু m ইন্টু a ইকুয়াল টু mg সাইন থিটা মাইনাস f ইকুয়াল টু মিউ n মাইনাস মিউ হচ্ছে আবার কি কে, আচ্ছা মিউ একবার লেখো, মিউ n হচ্ছে mg cos থিটা। তাহলে m দেখো এখানে m এখানে m এখানে m সব m কমন নিয়ে নাও, তাহলে m a ইকুয়াল টু mg কমন নিয়ে যাবে, mg নিয়ে নাও কমন, সাইন থিটা আর মিউ হচ্ছে kx মাইনাস kx cos থিটা। তাহলে m ক্যান্সেল, a ইজ ইকুয়াল টু g ইন্টু সাইন থিটা মাইনাস kx cos থিটা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ত্বরণ কার উপরে নির্ভরশীল, এক্সের উপরে নির্ভরশীল, তাই না? তাহলে কী লিখব, পরিবর্তনশীল ত্বরণ নিয়ে চলবে। তাহলে এক্ষেত্রে অপশন নম্বর কত নম্বর অপশন আছে, পরিবর্তনশীল ত্বরণ, স্থির মন্দন, স্থির ত্বরণ, পরিবর্তনশীল ত্বরণ সহ ডি নাম্বার অপশন। সুতরাং অপশন ডি পরিবর্তনশীল ত্বরণ সহ নিচে নেমে আসবে। বুঝতে পেরেছ? করে নাও। কোশ্চেন নাম্বার 13 দেখো, 5 কেজি ভরে একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে, ধরে এটার ভর 5 কেজি, অমসৃণ অনুভূমিক তলে আছে, ব্লক ও তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু দেওয়া আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.7 ও 0.5। তাহলে মিউ ইজ ইকুয়াল টু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 0.7, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 0.7 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 0.5। একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়, যাতে এটি ঠিক, এখানে একটা বল প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল তখন ক্রিয়াশীল হবে। এরপরে বস্তুটি চলতে শুরু করার পরও বলটি ক্রিয়া করতে থাকলে ব্লকটির ত্বরণ কত হবে? তাহলে এক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ বল কত হবে, মিউ, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে গিয়ে তোমার চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ, চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল, যে বলটা আমাকে যতটা বল প্রয়োগ করলে এটা জাস্ট চলতে শুরু করবে, চলার উপক্রম হবে, সেটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, ততটা বল আমার লাগবে, তারপরে যে বলটুকু বেঁচে থাকবে চল ঘর্ষণ বল বাদ দিয়ে সেই বলে বস্তুটি ত্বরণ থাকবে। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল F is equal to মিউ ইন্টু n ইজ ইকুয়াল টু মিউ কত 0.7, n হচ্ছে mg ইন্টু m ভর দেওয়া আছে নাকি এমই বলেছে, 5 কেজি ভর, তাহলে 0.7 ইন্টু 5 ইন্টু জি হচ্ছে 10, তাহলে কত হলো, তার সাথে 35 ইন্টু 3.5 ইন্টু 10, তার মানে 35 নিউটন। এবং চল ঘর্ষণ বল, এবার বলটি যখন চলতে শুরু করবে তখন চল ঘর্ষণ ক্রিয়া করবে অপোজিট দিকে, চল ঘর্ষণ বল এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ ড্যাশ এন ইকুয়াল টু মিউ ড্যাশ হচ্ছে 0.5 এন এমজি ইন্টু 5 ইন্টু 10, তাহলে হচ্ছে এটা 25 এত নিউটন, 25 নিউটন। তাহলে চল ঘর্ষণ বল এদিকে ক্রিয়াশীল এবং আমি ঘর্ষণ বল এতটা এখানে দেওয়া হয়েছে, তাহলে ত্বরণ কত হবে, অতএব সীমাস্থ ঘর্ষণ এটা 35 নিউটন, অতএব লব্ধি বল F ইকুয়াল টু F মাইনাস F ড্যাশ ইকুয়াল টু 35 মাইনাস 25 এত নিউটন,
ইকুয়াল টু 10 নিউটন। তো এফ ইকুয়াল টু এম এ, তার মানে এম হচ্ছে কত 5 ইন্টু ত্বরণ যদি এ হয় 5 ইন্টু এ ইকুয়াল টু 10, অতএব এ ইকুয়াল টু 10/5 2, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত নম্বর অপশানে আছে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি অপশান নাম্বার। তাহলে এটা অ্যান্সার হলো অপশান নাম্বার বি। বুঝতে পেরেছো? এটা আমরা করলাম 13 নাম্বার। করে নাও। 14 নাম্বার, সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততলে, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তুর যে সময় লাগে, অর্থাৎ মসৃণ তলে নামতে যে সময় লাগে 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নততল বরাবর নামতে তার n গুণ বেশি সময় লাগে। বস্তু অমসৃণ নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক আমাদের মিউ বার করতে বলেছে। তো যখন মসৃণ নতিকোণ 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট যখন মসৃণ তলে নামবে, মসৃণ তলে তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে না। সেক্ষেত্রে বস্তুর ত্বরণ যদি এম হয়, বস্তুর ত্বরণ যদি এ হয়, বস্তুর ভর এম, বস্তুর ভর এম একক ধরে নাও, এম একক, এবং ত্বরণ এ হলে, ত্বরণ যদি এ হয় তাহলে কী হবে বলো তো? মসৃণ তলে এম এ ইকুয়াল টু এম জি সাইন থিটা, অর্থাৎ এ ইকুয়াল টু এম এম ক্যান্সেল, জি হচ্ছে 10 আর সাইন 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 1/√2। আচ্ছা, সাইন 45 ডিগ্রি একবার লেখো, কেন এটা থিটা বলেছে 45 ডিগ্রি, এখানে লিখে দাও এম জি সাইন 45 ডিগ্রি, তাহলে হলো 10 ইন্টু 1/√2, তার মানে 10/√2, 10/√2 বা 5√2 হবে, যদি ওটা আপনারা √2 দিয়ে উপরে নিচে গুণ করে দাও, এখানে √2 দাও, এখানে √2 দাও, তাহলে এখানে 2 হবে, 2 দিয়ে 10 কেটে যাবে, তাহলে হলো 5√2। আচ্ছা, এবার অমসৃণ তলে, অমসৃণ তলে যখন হবে অমসৃণ তলে এ ড্যাশ হলে এম এ ড্যাশ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস এফ, এফ ইজ ইকুয়াল টু মিউ এন, তার মানে এম জি মিউ এম জি কস থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। তো এম জি কমন নাও, এম জি কমন নিলাম, চলো এখানে লিখে দিই, তাহলে 1/√2 মাইনাস মিউ ইন্টু 1/√2, এখানে এম এম কেটে দিই, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু জি হচ্ছে 10 আর 1/√2 কমন নিয়ে নাও, তাহলে 10/√2 1 মাইনাস মিউ। এক্ষেত্রে মসৃণ তলেও যে দূরত্ব অতিক্রম করবে এস দূরত্ব অতিক্রম করবে ধরে নিই, এবং অমসৃণ তলেও ওই একই দূরত্ব অতিক্রম করবে, নেমে আসবে একই দূরত্ব, তাহলে উভয় ক্ষেত্রে একই এস দূরত্ব অতিক্রম করে, তাহলে মসৃণ তলে এস ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ 0, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হাফ এ টি স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এ, এ মানে এখানে কত 5√2, হাফ ইন্টু 5√2 ইন্টু টি স্কোয়ার, আর এক্ষেত্রে হচ্ছে এস ইজ ইকুয়াল টু অমসৃণ তলে এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ, এ হচ্ছে এটা 5√2
5√2 ইন্টু 1 মাইনাস মিউ টি ড্যাশ স্কোয়ার। টি ড্যাশ ধরলাম, এক্ষেত্রে টাইম লাগছে, টি ড্যাশ সময়, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল, অতএব দুটো একই দূরত্ব যেহেতু অতিক্রম করছে, অতএব 5√2/2 ইজ ইকুয়াল টু 5√2/2 ইন্টু 1 মাইনাস মিউ টি ড্যাশ, অর্থাৎ অমসৃণ তলে যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে আগের সময়ের এন গুণ। তাহলে আমরা এখানে টি ড্যাশ ইজ ইকুয়াল টু এন টি লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে এন স্কোয়ার টি স্কোয়ার। 5√2 এখানে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার। তাহলে দেখো 5√2/2, 5√2/2 ক্যান্সেল, টি স্কোয়ার ক্যান্সেল। তাহলে আমাদের হলো 1 এন স্কোয়ার যদি এদিকে নিয়ে আসো তাহলে 1/n স্কোয়ার, 1 মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার। কী হলো দেখো, 1 মাইনাস মিউ এদিকে যদি নিয়ে আসে তাহলে 1/n স্কোয়ার হয়ে গেল। অতএব মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার, 1/n স্কোয়ার মাইনাস 1। তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/n স্কোয়ার। অপশান দেখো এইভাবে আছে নাকি অন্যভাবে আছে? 1 মাইনাস 1/n স্কোয়ার এইভাবে আছে। তাহলে অপশান নাম্বার বি 14 হলো অপশান নাম্বার বি। বুঝতে পেরেছ? করে নাও। 15 নাম্বার কোশ্চেন দেখো। 15 নাম্বার বলেছে থিটা নতিকোণের এক নততলের উপর এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। থিটা নতিকোণ এবং এই বস্তুটিকে ইউ বেগে ওপর দিকে ঠেলে দেওয়া হলো। বস্তুকে যদি ওপর দিকে ঠেলে দেওয়া হয় তাহলে ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়াশীল হবে। ওজন এমজি একেবারে অনুভূমিকের সঙ্গে লম্বভাবে এইদিকে, তাহলে এমজি কস থিটা অংশ তোমার লম্ব প্রতিক্রিয়া এনের সঙ্গে সমান এবং এমজি সাইন থিটা অংশ নিচের দিকে ক্রিয়াশীল হবে। যেহেতু বস্তুটিকে ইউ বেগে উপর দিকে ঠেলে দেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে ঘর্ষণ বলও নিচের দিকে ক্রিয়াশীল হবে। এদিকে ঘর্ষণ বলও ক্রিয়াশীল। তাহলে নিচের দিকে হচ্ছে দুটো বল ক্রিয়াশীল, এমজি সাইন থিটা উপাংশ, ওজনের এমজি সাইন থিটা উপাংশ এবং ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে তাহলে এটা হচ্ছে বাধা বল, কারণ বস্তুটি আমরা উপর দিকে ঠেলে দিয়েছি। যেহেতু এই দুটো বল নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে বস্তুটি ধীরে ধীরে কী হবে, বেগ কমতে থাকবে। তাহলে নিম্নমুখী বাধা বল হচ্ছে 15 নম্বর। বাধা বল এমজি সাইন থিটা প্লাস এফ, এফ হচ্ছে মিউ এন অর্থাৎ এমজি কস থিটা। আচ্ছা, বাধা বল মানে কি? তাহলে এটা ত্বরণ ওপর দিকে যাচ্ছে, এটা বাধা দিচ্ছে, তার মানে মন্দন হবে। এক্ষেত্রে বস্তু ও নততলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লক ও নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে। তাহলে এখন বস্তুটি যেহেতু চলছে, সুতরাং এক্ষেত্রে ঘর্ষণ বল বলতে চল ঘর্ষণ বলটাই ক্রিয়াশীল হবে। তাহলে বাধা বল এত, মন্দন যদি এ হয়, বাধা বল এফ এখান দিয়ে রাখো, তাহলে এফ ইজিক্যাল টু এটা, মন্দন এ হলে এম এ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। যেহেতু বস্তুটি চলছে, সুতরাং চলঘর্ষণ গুণাঙ্ক মিউ এখানে ক্রিয়াশীল হবে। তাহলে এম যদি কেটে দাও, তাহলে এ ইকুয়াল টু কত হলো, এম ওয়াই পক্ষ থেকে কমন নিয়ে কেটে দিলাম, তাহলে এ ইকুয়াল টু হলো জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা, ঠিক আছে। এবার বলেছে কত দূরত্ব গিয়ে থেমে যাবে। ধরি এস দূরত্ব গিয়ে থেমে যাবে, ইউ প্রাথমিক বেগে ছোড়া হয়েছে, ধরি এস দূরত্ব বলেছে নাকি, নয়তো মিউ হলে, নয়তো যে দূরত্ব যে থামে যাচ্ছে ওটা বলা নেই। ধরি এস দূরত্ব গিয়ে থেমে যাবে, বুঝতে পারছো? তাহলে এস দূরত্ব গিয়ে যদি থেমে যায়, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখানে মন্দন হচ্ছে -2as, এই সূত্র থেকে ভি তো 0 হয়ে যাবে যেহেতু থেমে যাচ্ছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই
2 ইন্টু জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা। যদি জি কমন নাও তাহলে ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এটা হবে। কিন্তু এটা তোমাদের অপশানে নেই। সুতরাং অপশানে এই যে অঙ্কটা সেম অঙ্কই আছে, আমরা দেখেছি। এটা যেহেতু অপশানে নেই, অপশানে যেগুলো আছে ইউ স্কোয়ার মিউ বাই 2g কস থিটা, ইউ স্কোয়ার বাই 4g, কী প্রমাণ? ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা, এটাই হবে এক্ষেত্রে। পেজ নাম্বার 214, পেজ নাম্বার 214 6 নম্বর অঙ্কতে, 6 নম্বর অঙ্কতেই আছে এই সেম অঙ্ক আছে, কিন্তু উপরে একটা লাইন এক্সট্রা আছে। একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততল বরাবর সমবেগে নামছে, এই কথাটা আছে। তাহলে গিয়ে অঙ্কটা হবে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। তোমাদের এইখানে এমসিকিউতে যে কোশ্চেনটা আছে সেই অনুযায়ী তো এটা অ্যান্সার হবে, কিন্তু হচ্ছে অপশানে তো ওটা নেই। কিন্তু সেম অঙ্কটাই আছে 214, এটা হচ্ছে গত বছরের বই, হ্যাঁ, 214 পেজের 6 নম্বরে আছে। এবছরে বইয়ে এই অঙ্কটা 214 পেজের, এই বছরে পেজ নাম্বারটা যে কত একটু এদিক ওদিক হতে পারে, 5 নম্বরে আছে অঙ্কটা, বুঝতে পারছো? তাহলে এখানে কোশ্চেনটা কী আছে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, এটা তাহলে মুছে দিচ্ছি, বুঝলে? এখানে ওই কোশ্চেনটা লিখে আবার অঙ্কটা করছি, দেখো। এই যে এইরকম কোশ্চেনটা হবে, তাহলে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা অপশানটা আসবে। অর্থাৎ একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততলে সমবেগে নামছে, এই লাইনটা থাকতে হবে, তাহলে গিয়ে এইরকম অপশান আসবে। তাহলে যদি থিটা নতিকোণ বিশিষ্ট নততলে সমবেগে নামে, যদি সমবেগে নামে, তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, চলো ঘর্ষণ গুণাঙ্ক মিউ বা মিউ ড্যাশ যেটা ধরেছে, মিউ ড্যাশই ধরি, কেন বই মিউ ড্যাশই ধরেছে। তাহলে চলো ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ হলে মিউ ড্যাশ এন ইকুয়াল টু হবে mg সাইন থিটা, যেহেতু সমবেগে নামছে, সুতরাং মিউ ড্যাশ এন ইকুয়াল টু mg সাইন থিটা, বুঝছো? এবার যখন বস্তুটিকে উপরের দিকে আমরা ঠেলে দিচ্ছি, বেগে প্রক্ষেপ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে বাধা বল, তখন উপরের দিকে যখন ঠেলে দিচ্ছি, তখন ঘর্ষণ বল যদি ক্রিয়া করে, এফ ক্রিয়া করছে, সেক্ষেত্রে নিম্নমুখী বাধা বল এফ ইকুয়াল টু mg সাইন থিটা। এবার উপরের দিকে ঠেলে দিচ্ছি, সুতরাং ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, mg সাইন থিটা প্লাস এফ অর্থাৎ মিউ ড্যাশ এন ইকুয়াল টু mg সাইন থিটা প্লাস মিউ ড্যাশ এনও হচ্ছে mg সাইন থিটা প্লাস mg সাইন থিটা ইকুয়াল টু, এবার মন্দন যদি এ হয়, মন্দন এ হলে তাহলে এম এ ইকুয়াল টু এম ইন্টু জি সাইন থিটা। এটা দেখো mg সাইন থিটা, এটাও mg সাইন থিটা, মানে 2mg সাইন থিটা, 2mg সাইন থিটা। তাহলে ক্যান্সেল, এ ইকুয়াল টু 2g সাইন থিটা হলো। তাহলে ওই একই কথা, যদি এস দূরত্ব গিয়ে থেমে যায়, এস দূরত্ব গিয়ে থেমে গেলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সূত্র থেকে ভি ইকুয়াল টু 0, অন্তিম বেগ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a implies s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 ইন্টু 2g সাইন থিটা, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা, বুঝতে পারছো? সুতরাং অঙ্কটা এই লাইনটা, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততলে সমবেগে নামছে, এই লাইনটা যদি থাকে, তবে গিয়ে তোমার এই অ্যান্সারটা আসবে। এবং অপশান নাম্বার কততে আছে? অপশানটা এস ইকুয়াল টু 4g সাইন থিটা
ওই অপশানটাই হবে 15 নম্বর, অপশান নাম্বার সি। এই অপশান সি হবে যদি অঙ্কতে এই লাইনটা যুক্ত থাকে। বুঝতে পেরেছ? করে নাও। সিক্সটিন নাম্বার দেখো, একটি অমসৃণ অনুভূমিক তল অবস্থায় একটি ব্লককে তলের ওপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শতলের সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় সেটা কোন লেখচিত্র হবে। তাহলে এখানে ধরো একটা বস্তু আছে, এখানে আমরা বল প্রয়োগ করছি যে বল আমরা যত বাড়াবো, যত বল প্রয়োগ করব স্থিত ঘর্ষণ বল তত বৃদ্ধি পাবে, স্থিত ঘর্ষণ বলও তত বৃদ্ধি পাবে। এদিকে ঘর্ষণ বল, হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমরা যেভাবে যত বল প্রয়োগ করব স্থিত ঘর্ষণ বলও সেইভাবে বৃদ্ধি পাবে। বল প্রয়োগের মান যদি আমরা এইভাবে বাড়াতেই থাকি তাহলে স্থিত ঘর্ষণ বলের মানও কী হবে? বৃদ্ধি পাবে। দুটোই বৃদ্ধি পাবে। এইভাবে বৃদ্ধি পেতে কী হবে? সীমাস্থ ঘর্ষণে পৌঁছাবে। যখনই সীমাস্থ ঘর্ষণে পৌঁছে যাবে তখন আমরা যদি আরও বল প্রয়োগ করি তখন সেটা চলতে শুরু করবে এবং চলঘর্ষণের বলের মান সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা কম, সুতরাং বস্তুটা সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত উঠে গিয়ে একটু কমে যাবে, তারপরে বস্তুটা আবার চলঘর্ষণ বল বরাবর চলতে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এরকম। তাহলে এটা কত নম্বর অপশান আছে দেখো? সীমাস্থ অর্থাৎ ঘর্ষণ বল বৃদ্ধি পেলে প্রযুক্ত বল বৃদ্ধি পেলে ঘর্ষণ বলও বাড়বে। এভাবে বাড়তে কী হবে? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটাই হবে। সীমাস্থ ঘর্ষণে পৌঁছে যাওয়ার পরে তখন বস্তুটি চলতে শুরু করবে বা মানে গতিশীল হওয়ার উপক্রম হবে সেই পর্যন্ত। তারপরে চলঘর্ষণ বল যখন হবে সেটার মান একটু কমে যাবে, তারপরে চলঘর্ষণ বরাবর ওটা চলতে থাকবে। সুতরাং এক্ষেত্রে আমাদের অপশন হবে বি, 16 নাম্বার বি। 17 নাম্বার কী আছে দেখো? এ ব্লকের ভর 10 কেজি। 17 নাম্বার দেখো, নাম্বার এ ব্লকের ভর 10 কেজি। এখানে টেবিলের উপরে একটি ব্লক রাখা আছে, এ ব্লক, যার ভর হচ্ছে 10 কেজি এবং বি ব্লকের ভর নির্ণয় করতে বলেছে। এ ব্লকের তল এবং ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এক্ষেত্রে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ব্লক দুটি গতিশীল করতে হলে বি ব্লকের ন্যূনতম ভর কত হবে? তার মানে এক্ষেত্রে এটাকে যদি আমরা গতিশীল করতে চাই, গতিশীল হওয়ার উপক্রম, সেক্ষেত্রে আমাদের সীমাস্থ ঘর্ষণ লাগবে। সেক্ষেত্রে টান টি, এক্ষেত্রে টান টি ইজুকাল টু কত হবে? তাহলে এটাকে যদি আমরা ন্যূনতম মানে জাস্ট গতিশীল হওয়ার উপক্রম যদি করতে চাই সেক্ষেত্রে টান টি ইজুকাল টু হবে এম কেজি ধরেই বি ব্লকের ভর এম কেজি। তাহলে সুতোর টান কত হবে? টি ইজুকাল টু এম জি। অতএব সুতোর টান টি ইকুয়াল টু এমজি। এখন এ ব্লকের ক্ষেত্রে এ ব্লকটি গতিশীল হবে যদি সুতোর টান এর ঘর্ষণ বল অপেক্ষা বেশি হয়, স্থিত মানে সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা। তাহলে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্কটাই নিব, মিউ ইজুকাল টু 0.22 দেওয়া আছে। তাহলে যদি টি গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম, এটা এম ড্যাশ ধরো, এ ব্লকের ভরটা এম ড্যাশ ধরলাম, তাহলে মিউ এম ড্যাশ জি, অর্থাৎ টি গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে মিউ হচ্ছে কত? 0.22 ইন্টু এ ব্লকের ভর হচ্ছে 10 ইন্টু জি হচ্ছে গিয়ে 10, তার মানে টি গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে হবে 22, অর্থাৎ এম জি গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে 22। তো জি তো 10,
তার মানে m গ্রেটার দ্যান ইকুয়াল টু 22/10, অতএব m গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.2। সুতরাং বি ব্লকের ন্যূনতম ভর হবে, বি ব্লকের ন্যূনতম ভর কত হবে? 2.2 কিলোগ্রাম। কত নম্বর অপশানে আছে? বি নাম্বার অপশানে, তাহলে হলো অপশান বি। বুঝতে পারলে? আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।